আনুষ্ঠানিকভাবে হিলারিকে সমর্থন দেয়ায় ওবামার কড়া সমালোচনা করলেন ট্রাম্প। প্রায় অর্ধেক মার্কিনীর সমর্থন এখনো স্যান্ডার্সের পক্ষে, জরিপের ফল। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে তুরস্ক, সৌদি আরব, কাতারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে সিরিয়ার চিঠি। ইরাকের ফাল্লুজায় ৩০ জনকে হত্যা করেছে আইএস। শিশুশ্রমের কারণে বিশ্বে প্রায় ১৭ কোটি শিশু মারাত্মক ঝুঁকিতে। বিভিন্ন দেশের চলমান সহিংসতায় পরিস্থিতি আরো নাজুক হয়েছে বলছে আইএলও। ফ্রান্সে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড রাশিয়ার ম্যাচকে কেন্দ্র করে দুদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৩৫। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারি ক্লিন্টনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রচারণায় ট্রাম্প বলেন, হিলারির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত চলাকালে প্রেসিডেন্ট ওবামা কোনোভাবেই তাকে সমর্থন দিতে পারেন না। এদিকে প্রায় অর্ধেক মার্কিনী এখনও স্যান্ডার্সকে সমর্থন জানিয়ে তাকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন লড়াইয়ে দেখতে চান বলে নতুন এক জরিপে উঠে এসেছে। শনিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার ট্যাম্পায় এক জনসমাবেশে যোগ দেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় হিলারি ক্লিন্টনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করেন তিনি। হিলারির বিরুদ্ধে অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদকাল পূর্ণ হবার ঠিক আগ মুহূর্তে ওবামা তাকে কোনোভাবেই সমর্থন দিতে পারেন না বলে মন্তব্য করেন ট্রাম্প। She's not qualified to be president. You know who said that? Bernie Sanders said that. হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট হিলারির ইমেল কেলেঙ্কারিকে অপরাধমূলক কাজ বলে উল্লেখ করেছেন। সেভাবেই এর তদন্ত চলছে। এ অবস্থায় দেশের প্রেসিডেন্ট একজন সম্ভাব্য অপরাধীকে সমর্থন জানাতে পারেন না। বার্নি স্যান্ডার্সও হিলারিকে প্রেসিডেন্ট পদের অযোগ্য বলেছেন। তাকে নির্বাচিত করলে যুক্তরাষ্ট্র 4 বছরের জন্য পিছিয়ে যাবে। সিরিয়ার চলমান সংকটের জন্য হিলারিকে দায়ী করে যে কোনো ইস্যুতে তার বিচার বুদ্ধি অপরিপক্ক বলেও মন্তব্য করেন ট্রাম্প। ফ্লোরিডার গভর্নর জেব বুশকে ব্যর্থ উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পদে লড়ার জন্য তার জেব বুশের সমর্থনের প্রয়োজন নেই। 2001 সালে টুইন টাওয়ার হামলার জন্য জেব বুশের বড় ভাই জর্জ ডব্লিউ বুশকে দায়ী করেন ট্রাম্প। এদিকে ডেমোক্রেট দল থেকে হিলারি ক্লিন্টন এরই মধ্যে মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেট সংগ্রহ করলেও যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক ভোটার স্যান্ডার্সকে মনোনয়ন লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মর্নিং কনসাল্ট নামের একটি সংস্থা পরিচালিত জরিপ অনুযায়ী 48% মানুষ স্যান্ডার্সকে দলীয় সম্মেলন পর্যন্ত মনোনয়ন লড়াইয়ে দেখতে চান। এদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর এলিজাবেথ ওয়ারেনের সঙ্গে বৈঠকের পর তাকে হিলারি রানিং মেট করতে চান বলে গুঞ্জন উঠেছে। তবে ওয়ারেন এরই মধ্যে জানিয়েছেন, সিনেটরের দায়িত্বের বাইরে অন্য কোনো দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছেন না তিনি। প্রগতিশীল মতাদর্শী ওয়ারেনকে রানিং মেট করলে বার্নি স্যান্ডার্সের অনেক সমর্থক হিলারির পক্ষে চলে আসতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। দামেস্কে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত 20 জন নিহত হওয়ার পর সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে তুরস্ক, সৌদি আরব এবং কাতারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে নতুন করে চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরীয় কুর্দিদের সমর্থন দেওয়ার অভিযোগ তুলে দেশটিকে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে সিরিয়া সংকট সমাধানে রাশিয়া বিকল্প কৌশল খুঁজছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। সিরিয়ার চলমান সংকট নিরসনে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় সম্প্রতি রাশিয়ার সঙ্গে এক হয়ে কাজ করার বিষয়ে মস্কোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওয়াশিংটন। অন্যদিকে সিরিয়ার প্রতিটি অঞ্চল যে কোনো মূল্যে সন্ত্রাসমুক্ত করা হবে বলে আবারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ অবস্থায় রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় সিরিয়া ইস্যুতে বিকল্প কর্মপন্থা খোঁজার চেষ্টা করছে ক্রেমলিন। সন্ত্রাসের বিরুদ্ধে একটি অভিন্ন আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবং সম্প্রতি রাশিয়ার সঙ্গে যৌথ সহযোগিতার ক্ষেত্রে ওয়াশিংটন কিছুটা সরে আসায় সংকট সমাধানে মস্কোকে নতুন করে ভাবতে হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নতুন কর্মকৌশল কি হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরীয় কুর্দিদের অব্যাহত সহায়তা ও সমর্থন দেওয়ার অভিযোগ তুলে সন্ত্রাসী সংগঠন চিহ্নিত করার ক্ষেত্রে ওয়াশিংটন পক্ষপাতমূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। সিরীয় কুর্দিদের সশস্ত্র সংগঠন ওয়াইপিজি আইএসের বিরুদ্ধে লড়ছে বলে আমাদের অনেক মিত্র রাষ্ট্রই তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে রাজি নয়, কিন্তু আল নুসরা ফ্রন্টও আইএসের বিরুদ্ধে লড়াই করছে। তবে কেন আপনারা তাদেরকে আপনাদের সহযোদ্ধা না ভেবে ঠিকই সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করেছেন? এদিকে রাজধানী দামেস্কে শিয়া সম্প্রদায়ের পবিত্র স্থান সৈয়দা জেইনাবে আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহত হওয়ার পর সন্ত্রাসবাদে মদদ দেওয়া এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে তুরস্ক, সৌদি আরব এবং কাতারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম। শনিবার সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়। শনিবারের ওই হামলায় নিহত হয় অন্তত 20 জন, এছাড়াও আহত হয় অর্ধশতাধিক। হামলার পরপরই এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের ফাল্লুজা শহরে আইএস নিয়ন্ত্রিত এলাকার কেন্দ্রে আরও অগ্রসর হয়েছে দেশটির সরকারি বাহিনী। এর মধ্যে ফাল্লুজা শহর থেকে পালিয়ে যাওয়ার সময় অন্তত 30 জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এদিকে শনিবার বাগদাদের দক্ষিণাঞ্চলে এক বোমা বিস্ফোরণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। ইরাকে জোরদার হচ্ছে আইএস বিরোধী অভিযান। শনিবার ফাল্লুজা পুনরুদ্ধারের আগে বাগদাদের পশ্চিমে শহরটি থেকে 50 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে ইরাকি যোদ্ধারা। আমাদের সেনারা শহরে অনেক দূর পর্যন্ত প্রবেশ করেছে। এখন সেনাদের মূল লক্ষ্য শহরের ভেতরে যেন আরো নিরাপত্তা বাহিনী প্রবেশ করতে পারে সে পথ প্রশস্ত করা। তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পরিবর্তন হলে আমাদের সেনারাও তাদের কৌশল পরিবর্তন করবে। একই দিন শহরের আল সুহাদা এলাকায় আইএসের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়। আইএসের অবস্থানে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। তবে এই অভিযানে হতাহতের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ফাল্লুজা শহর থেকে পালিয়ে শরণার্থী শিবিরে যাওয়ার সময় অন্তত 30 জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে আইএস জঙ্গিরা। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শনিবার রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলের ব্যস্ততম আল দাওরা বাজারের কাছে একটি বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 1 জন নিহত ও অন্তত 8 জন আহত হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। আইএসের কাছ থেকে লিবিয়ার তেল সমৃদ্ধ অঞ্চল সির্থের বন্দর এলাকা দখলে নেয়ার পর সেখানে টহল জোরদার করেছে লিবীয় সেনারা। শনিবার সরকারি বাহিনীকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাটিতে টহল দিতে দেখা যায়। এছাড়া সির্থের বিভিন্ন ভবনে হতাহত কেউ পড়ে আছে কিনা তা জানতে তল্লাশি চালাচ্ছে সেনারা। লিবিয়ার এবছরের মার্চে জাতিসংঘ সমর্থিত ঐক্যের সরকার ক্ষমতা নেয়ার পর দেশটির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আইএস বিরোধী চলমান অভিযানের প্রত্যাশার চেয়ে বেশি সাফল্যের দাবি করেছে এ সরকার। তেল সমৃদ্ধ শহর সির্থ এ সম্মুখ যুদ্ধে পিছু হটলেও আইএস এর আত্মঘাতী হামলায় শুক্রবার 11 সেনা নিহত হয়। আইএসের শক্তিশালী এই ঘাঁটিকে দখলমুক্ত করতে মে মাসে অভিযান শুরুর পর শতাধিক সেনা প্রাণ হারায়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পিছিয়ে গেল ভেনেজুয়েলার গণভোট, শর্ত পূরণ হলে আগামী বছর হতে পারে জানালেন প্রেসিডেন্ট মাদুরো। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বিশ্বে শিশু শ্রমের কারণে প্রায় 16 কোটি 80 লাখ শিশু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের চলমান সংকট আর সহিংসতা ওইসব শিশুকে আরো নাজুক অবস্থায় ফেলে দিচ্ছে বলেও জানায় সংস্থাটি। সম্প্রতি জেনেভায় জাতিসংঘ দফতরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান আইএলও। যে বয়সে বই নিয়ে পা রাখার কথা স্কুলের আঙিনায়, খেলাধুলা আর হইহুল্লোড় করে কাটিয়ে দেওয়ার কথা এক একটি দিন, দারিদ্র্যের কষাঘাতে ঠিক সে বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এসব শিশুরা। আর এই দরিদ্রতাই শিশু শ্রমের অন্যতম কারণ।
এ অবস্থায় সম্প্রতি জেনেভার জাতিসংঘ দফতরে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক সংবাদ সম্মেলনে শিশু শ্রমের জাতাকলে পড়ে বিশ্বের প্রায় 17 কোটি শিশু মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে জানানো হয়। যদিও গত দশকের তুলনায় বিশ্বব্যাপী শিশু শ্রমের হার 1/3 কমেছে বলেও জানায় সংস্থাটি। শিশু শ্রম বন্ধে জিরো টলারেন্স দেখাতে বিশ্বের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। পণ্য উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত কোথাও যাতে শিশু শ্রমিকদের ব্যবহার করা না হয় সে বিষয়টি নিশ্চিত করেই ব্যবসা পরিচালনা করতে হবে। একই সঙ্গে শিশু শ্রমের দায় কোনোভাবেই সরকারের উপর চাপানো যাবে না উল্লেখ করে এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু শ্রমিকদের নিয়োগদাতারাই দায়ী বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কখনো কখনো কিছু প্রতিষ্ঠান সাব কন্ট্রাক্টে বাইরে থেকে কাজ করিয়ে নেয়। কাজেই সেসব প্রতিষ্ঠানগুলোতে শিশু শ্রমের ঘটনা ঘটে থাকলে তার দায় কোনোভাবেই মূল প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। এসব বিষয়ে অজুহাত দেখানোর দিন শেষ। শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং এগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। আইএলও আরও জানায় বিভিন্ন উৎপাদন শিল্পে বিশ্বের প্রায় 2.10 কোটি মানুষকে আজ শ্রমিক হিসেবে কাজ করাতে বাধ্য করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে এসব শিল্পে প্রতি বছর প্রায় $15,000 অবৈধভাবে আয় করা হচ্ছে। এছাড়াও বিশ্বের প্রায় 58টি দেশে 122 ধরনের পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি শিশু শ্রমিকরা জড়িত বলেও সংবাদ সম্মেলনে জানায় সংস্থাটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ফ্রান্সে আয়োজিত ইউরো ফুটবল 2016 চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচকে কেন্দ্র করে দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 35 জন। শনিবার রাতে ফ্রান্সের মার্সেই স্টেডিয়ামে 1-1 গোলে ম্যাচটি ড্র হলে সংঘর্ষ শুরু হয়। খেলা শেষে স্টেডিয়ামের বাইরেও সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ইউরো ফুটবল 2016 চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচের 3 দিন আগে থেকেই ফ্রান্সের মার্সেই শহরে দু দলের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছিল। এসব ঘটনায় পুলিশ বেশ কয়েকজন ইংল্যান্ডের সমর্থককে আটকও করে। সেসবেরই ধারাবাহিকতায় শনিবার ম্যাচ শুরুর আগেও ওল্ড পোর্ট এলাকায় সংঘর্ষ বাধে। মাঠের বাইরে এসব সংঘর্ষের ঘটনা উত্তেজনা ছড়ায় খেলার মাঠেও। খেলার দ্বিতীয়ার্ধে 73 মিনিটের মাথায় গোল দেন ইংলিশ মিডফিল্ডার এরিক ডায়ার। আর 91 মিনিটে ইনজুরি টাইমে রুশ অধিনায়ক ভাসিলি ভেরেজুৎস্কি গোল পরিশোধ করলে ম্যাচটি ড্র হয়। কিন্তু ম্যাচ শেষে হঠাৎই রুশ সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে আগুনের গোলা ছুঁড়তে শুরু করলে গন্ডগোলের সূচনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় রাশিয়ার সমর্থকরা ইংল্যান্ডের সমর্থকদের ওপর স্টেডিয়ামের ভেতরেই হামলা করে বসলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। খেলা শেষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও। দুপক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিককে ফ্রান্সের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইউনিয়ন অব দ্য ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার পক্ষ থেকে খেলার মাঠে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, যারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে ফুটবলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। জাঁকজমকভাবে উদযাপিত হলো রানী দ্বিতীয় এলিজাবেথের 90তম জন্মদিন। শত শত শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় সিক্ত হলেন রানী। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতায় থাকা না থাকার ব্যাপারে যে গণভোট হওয়ার কথা ছিল তা এবছর হচ্ছে না। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট মাদুরো জানান, গণভোটের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে 2017 সালের শুরুতে এ বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। অন্যদিকে শর্ত পূরণ না হলে গণভোট হবে না। দেশের চলমান সংকটের মধ্যে এবছর কোনোভাবেই গণভোট আয়োজন সম্ভব নয় বলে জানান মাদুরো। 2015 সালের 6 ডিসেম্বর অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিরোধীদের কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় মাদুরোর দল সোশ্যালিস্ট পার্টি। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ এই দেশটিতে তেলের কম মূল্য ও অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক দুরবস্থা চলছে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি ও খাদ্যে ঘাটতির কারণে গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলায় বিক্ষোভ চলছে। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শনিবার 7টি প্রদেশের 27 জন প্রতিনিধি নির্বাচনে বিজেপি 11টি, সমাজবাদী পার্টি 7টি, কংগ্রেস 5টি ও বহুজন সমাজবাদী পার্টি 2টি আসনে জয়ী হয়েছে। বাকি 2টি আসনে বিজেপি সমর্থিত 2 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। স্থানীয় সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রাদেশিক ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্যরা এসব প্রতিনিধি নির্বাচনে ভোট দেন। রাজ্যসভায় কংগ্রেসের
64টি আসন থাকলেও শনিবারের নির্বাচনে মাত্র 5টিতে জয় পাওয়ায় বর্তমানে 57টি আসন থাকছে তাদের দখলে। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা 49 থেকে বেড়ে 54তে পৌঁছেছে। এর মাধ্যমে বিজেপি রাজ্যসভায় কংগ্রেসের সঙ্গে 15 আসনের ব্যবধান কমিয়ে মাত্র 3 নামিয়ে আনল। তবে রাজ্যসভায় এখনও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা থাকায় আইন পাশে মোদী সরকারকে কংগ্রেসের মতামতকেই প্রাধান্য দিতে হবে। ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় 10 জন। শনিবার বিহারের মধুবানী জেলার সংগ্রামচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাটনা থেকে পুনে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের 3 যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। ये बस एक निजी ट्रेवल एजेंसी की थी जो यात्रियों को लेकर इंदौर से खंडवा आ रही थी। हादसे में मरने वालों में करीब 12 लोग खंडवा के ही हैं। हादसे के बाद बस का इतना থাইল্যান্ডে যাত্রীবাহী বাস খাদে পড়ে আগুন লেগে 11 শিক্ষকের মৃত্যু হয়েছে। রাজধানী ব্যাংককের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চনবুরি এলাকার মহাসড়কে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, বাসটিতে অন্তত 15 জন যাত্রী ছিলেন। চালক আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরই বাসটিতে আগুন ধরে যাওয়ার আগে 4 জন বের হতে পারলেও 11 জন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। থাইল্যান্ডের মহাসড়কগুলো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। তুরস্কে সড়ক দুর্ঘটনায় 2 সিরীয় শরণার্থী নিহত, আহত অন্তত 25 জন। শনিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় সানলিউফা প্রদেশে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ব্যারিকেডে আছড়ে পড়লে ঘটনাস্থলে নিহত হয় 2 জন শ্রমিক। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তার বেহাল দশা, ট্রাফিক আইন অমান্য আর বেপরোয়া গাড়ি চালানোর কারণে তুরস্কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহরের একটি নৈশ ক্লাবে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় 20 জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। এর আগে বন্দুকধারীরা নৈশ ক্লাবের ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে। জিম্মিকারীদের উদ্ধারে অভিযান চালালে হামলাকারী নিহত হয়। তবে ঠিক কত সংখ্যক বন্দুকধারী নৈশ ক্লাবটিতে হামলা চালায় সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় 2 শিশুসহ একই পরিবারের 11 জন নিহত হয়েছে। শুক্রবার মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্যে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন্দুকধারীরা দুর্গম পাহাড়ি ওই গ্রামে পায়ে হেঁটে পরিবারের বাসস্থানে পৌঁছায়। পরে পরিবারটির ওপর বেশ কয়েকবার গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা গুরুতর আহত 2 শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে হামলা চালানো হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। গোলাগুলির এই ঘটনার তদন্তে নেমেছে মেক্সিকো পুলিশ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি আবাসিক ভবনে আগুনে পুড়ে 9 জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, শনিবার কেপটাউনের মিশেলস প্লেইন এলাকার একটি বাড়িতে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে ওই বাড়ির 4 শিশু ও 3 নারী সহ 9 জনের মৃত্যু হয়। দগ্ধ অপর 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। 3 others died while being treated on the scene. 1 man died en route to hospital. Homeowner Patrick Abrams survived, along with 2 of his children and his ex. মুসলমানদের পবিত্র রমজান মাসটি ভালোভাবে কাটাতে পারছেন না ইয়েমেনের নাগরিকরা। গৃহযুদ্ধে দেশটির এখন বেহাল অবস্থা। অপ্রতুল সমস্যায় জর্জরিত দেশটির সরকার দেশের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। এ কারণে দেশটির সাধারণ নাগরিকদের জীবন ধারণ করাই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে এখন দাঁড়িয়ে ইয়েমেনের সাধারণ নাগরিকরা। পুরো দেশ জুড়েই রয়েছে নিত্যপণ্যের সব ধরনের মৌলিক চাহিদার সংকট। এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বীর এই দেশে পানি, বিদ্যুৎ এবং খাদ্যপণ্যের অভাবে রমজান মাসে রোজা রাখা সাধারণ নাগরিকদের কাছে প্রচন্ড কষ্টকর হয়ে উঠেছে। সেই সাথে ইয়েমেনের লোহিত সাগর অংশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার কারণে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে এই অঞ্চলের নাগরিকরা। শুধু দারিদ্রতার কারণে আমরা ভুগছি না, সেই সাথে বিদ্যুৎ এবং পানির সংকট আমাদের ভোগাচ্ছে। শুধু নিত্যপণ্যের সংকট নয়, ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থারও এখন বেহাল দশা। গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু হাসপাতাল। ফলে যে কোনো রোগে আক্রান্ত হলে সহজে চিকিৎসা পাচ্ছেন না এই অঞ্চলের সাধারণ নাগরিকরা। এক্ষেত্রে দরিদ্র মানুষদের চিকিৎসা পাওয়ার হার একেবারে শূন্যের কোঠায়। যে কোনো ধরনের রোগ সহজেই শিশু এবং বৃদ্ধদের মাঝে ছড়িয়ে পড়ছে। বেশিরভাগ সময় কিছু করা সম্ভব হচ্ছে না। আমাদের জীবন অনেক কঠিন। ইয়েমেনে গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত গৃহযুদ্ধে ৬,৪০০ মানুষ নিহত হয়েছে। অন্তত ২০,৮০,০০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। এ মুহূর্তে ১৪ লাখ ইয়েমেনি নাগরিককে খাদ্য, জ্বালানি এবং ওষুধ সহ জরুরি মানবিক সহায়তা দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শাশ্বত সত্য, সময় সংবাদ। ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। শনিবার দুটি ভাসমান নৌযান থেকে ১৩০ জন অভিবাসীকে উদ্ধারের এক ভিডিও প্রকাশ করে কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের ইতালির ল্যাম্পদুসা দ্বীপে নিয়ে আসা হয়। তবে উদ্ধারকৃতরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চলতি বছর প্রায় ৫০,০০০ অভিবাসী ইতালি পৌঁছেছে। এছাড়াও ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু হয়েছে অন্তত ২,৮০০ অভিবাসীর। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিতে স্কটিশ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। শনিবার স্কটল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় শহর এবারডিনে প্রচারণায় ভোটারদের প্রতি এই আহ্বান জানান পার্লামেন্টের বিরোধী এই নেতা। এ সময় তিনি বলেন, ইউরোপের প্রতি সংহতি দেখিয়ে যুক্তরাজ্যের ভোটারদের ইইউতে থাকার পক্ষে সমর্থন দেওয়া উচিত। ভবিষ্যতে স্কটল্যান্ডের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করতে ইইউ এর প্রতি সমর্থন জানানো উচিত বলে মনে করেন করবিন। লেবার পার্টির নেতারা ইইউ এর পক্ষে দলের সমর্থন বাড়ানোর আহ্বানের পরই করবিন স্কটিশ ভোটারদের প্রতি এ আহ্বান জানালেন। এদিকে ব্রিটেন ইইউ থেকে বের হয়ে গেলে সংস্থাটিতে ভাঙন ধরবে বলে মন্তব্য করেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশরা ইইউ ছাড়ার পক্ষে ভোট দিলে অন্য দেশগুলো তাতে উদ্বুদ্ধ হবে। আগামী ২৩ জুন ব্রিটেনের ইইউতে থাকা না থাকার বিষয়ে গণভোট হওয়ার কথা রয়েছে। Whilst for the Tories, the danger of the referendum is how adept they've been. তৃতীয় পক্ষের উপস্থিতিতে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার মালিকানা নিয়ে চলা দ্বন্দ্বকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর পরিপ্রেক্ষিতে ল্যাভরভ এমন মন্তব্য করেছেন বলে জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে বিরোধপূর্ণ জলসীমা নিয়ে চীনের সঙ্গে সরাসরি আলোচনা করতে দেশটির নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিপিন্সের কূটনীতিকরা। তাদের মতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলেও জানান তারা। অন্যদিকে চীনের কূটনীতিকরা বলেছেন, দক্ষিণ চীন সাগরে চীন যা করছে তা তাদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার থেকেই করছে। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার বেশিরভাগ অংশের মালিকানা দাবি করে আসছে চীন। একই সঙ্গে ফিলিপিন্সও মালিকানার দাবিতে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করেছে। বাংলাদেশে একের পর এক গুপ্ত হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি ও গণজাগরণ মঞ্চের নেতারা। শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে বাঙালি কমিউনিটি ও গণজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তারা সরকারের কাছে এসব হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। বিচার বহির্ভূত হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা চাওয়ার বাংলাদেশে যখন এই ধরনের গুপ্ত হত্যা
এই ধরনের বিচার বহির্ভূত হত্যা, পুরোহিতদের হত্যা, মুক্ত বুদ্ধির বিকাশের মানুষদের হত্যা করা হয়, তখন আমরা একটি সেখানে বুলি শুনতে পাই, সেটি হচ্ছে এটি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমরা এই সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে বলে দিতে চাই, জানাতে চাই, এইভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে বলে এই সরকার, এই রাষ্ট্রকে আপনারা বিচ্ছিন্ন করবেন না। প্রধানমন্ত্রী, আমরা চাই আপনি এই দেশ চালিয়ে যান এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করুন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। মন্দ ঋণের কারণে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের পর্যাপ্ত ঋণ দিতে পারছে না ইউরোজোনের ব্যাংকগুলো। এ কারণে এই অঞ্চলের অর্থনীতির শক্তিশালী থেকে শুরু করে মাঝারি ও ক্ষুদ্র খাতগুলোতে কমছে বিনিয়োগের পরিমাণ। সম্প্রতি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থা OECDর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণা সংস্থাটি বলছে, এখনও এই অঞ্চলের অর্থনৈতিক সংকট কাটেনি এবং ভবিষ্যতে নতুন করে আবারও সংকটে পড়তে পারে ইউরোজোন। OECD বলছে, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ECBর সংকোচনশীল মুদ্রানীতি এবং সুদের হার কম থাকার কারণে এ অঞ্চলের মন্দা কেটেছে। তবে ব্যাংকগুলোর মন্দ ঋণের পরিমাণ না কমলে ইউরোজোনের অর্থনীতিতে বিনিয়োগ বাড়বে না বলে মত OECDর। সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস 2 যুক্তরাষ্ট্রের পেনিসলভেনিয়া থেকে উড্ডয়নের 5 ঘন্টা পর নিউ ইয়র্কে পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার ভোরে জ্বালানিবিহীন বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে সোলার ইম্পালস যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত ভ্রমণ সম্পন্ন করল। বিবিসি জানায়, বিমানটি অবতরণের আগে নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির চারপাশ ও ম্যানহাটন স্কাইলাইন ভ্রমণ করে। বিমানটির সুইচ পাইলট অ্যান্ড্রে বোসবার্গ স্ট্যাচু অব লিবার্টির ভ্রমণ ও অতিক্রমকে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করেছেন। বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে 2015 সালের 9 মার্চ আবুধাবি থেকে যাত্রা শুরু করে বিমানটি। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। চীনের বেইজিং এর অলিম্পিক পার্কে অলিম্পিক টাওয়ার নামে নবনির্মিত একটি টাওয়ারের নামকরণ করেছে কর্তৃপক্ষ। রোববার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুমোদন ক্রমে এর নামকরণ করা হয়। প্রায় 18,700 বর্গফুট এলাকা জুড়ে নির্মিত এই টাওয়ার চূড়ায় 18 মিটার দৈর্ঘ্যের অলিম্পিক রিং বসানো হয়েছে। বিশ্বব্যাপী অলিম্পিককে ছড়িয়ে দিতে এবং এর প্রসারকে মাথায় রেখে টাওয়ারটির নকশা করা হয়েছে বলে জানিয়েছে চীনা অলিম্পিক কর্তৃপক্ষ। অলিম্পিক টাওয়ারটি বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে প্রথম ম্যাচে ওয়েলস জয় পাওয়ায় বর্ণিল রঙে রাঙিয়ে তোলা হয় ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার। শনিবার রাতে এ চমৎকার আয়োজন উপভোগ করেন ফ্রান্সে ইউরো দেখতে আসা বিশ্বের নানা প্রান্তের সমর্থকরা। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর আলোকসজ্জার মাধ্যমে আইফেল টাওয়ারকে সবুজ আর সাদা রঙে সাজিয়ে তোলা হয়, যা ওয়েলসের জাতীয় পতাকার রং। মনোমুগ্ধকর এই লাইট শো দেখতে টাওয়ারের আশেপাশে ভিড় জমাতে থাকেন পর্যটকরা। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রিটেনে উদযাপিত হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন। 2 মাস আগেই 90তে পা দেয়া রানী শনিবার নিজের ঘোষিত জন্মদিন পালন করেন। বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ আর প্রিন্স ফিলিপ দম্পতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান শত শত মানুষ। 62 বার তোপধ্বনি আর গার্ড অব অনার দিয়ে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে তার 90তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এবার রানী যদিও এই নিয়ে বছরে 2 বার জন্মদিন উদযাপন করলেন, তবুও কোনো কমতি ছিল না অনুষ্ঠানের চাকচিক্যে। শনিবার তার দাপ্তরিক জন্মদিনেও তাই দেখা যায় শুভাকাঙ্ক্ষীদের ভিড়। প্রিয় লেবু রঙের পোশাকে রানীকে এ সময় বেশ হাসি খুশি দেখাচ্ছিল। ব্যালকনি থেকে যখন ঐতিহ্যবাহী ট্রুপিং দ্য কালার প্যারেড উপভোগ করছিলেন পুরো রাজপরিবার, তখন রানীর পাশে মায়ের কোলে থাকা ছোট্ট প্রিন্সেস শার্লেটকেও বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল।
3 দিনব্যাপী জন্মদিন উৎসবের প্রথম প্রহরেই পুরো রাজপরিবার উপস্থিত হন লন্ডনের সেন্ট পল ক্যাথেড্রালে। রানীর সম্মানে সেখানে আয়োজন করা হয় এক থ্যাঙ্কস গিভিং সেরেমনি। এরপর আয়োজন করা হয় এক রাজকীয় ভোজের, যাতে উপস্থিত হন রাজপরিবারের সদস্য, নামি দামি ব্রিটিশ তারকা আর রাজনীতি অঙ্গনের ব্যক্তিত্বরা। ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। তবে মজার ব্যাপার হচ্ছে, রানীর জন্মদিনের মাত্র একদিন আগেই ছিল প্রিন্স ফিলিপের 95তম জন্মদিন। এই দম্পতির দীর্ঘায়ু কামনা করে একটি নতুন ছবি প্রকাশ করা হয় বাকিংহাম প্যালেস থেকে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। এদিকে রানীর জন্মদিন উপলক্ষে আয়োজিত প্যারেডে শনিবার একজন গার্ডসম্যান অজ্ঞান হয়ে পড়েন। লন্ডনের হোয়াইট হলে 3 দিনব্যাপী বার্ষিক ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানের হর্স গার্ডস প্যারেডে ঘটনা ঘটে। গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, প্যারেডে অংশ নেওয়া সেনাদের মাঝ থেকে হঠাৎই একজন মাটিতে লুটিয়ে পড়েন। গরমে ভারী পোশাকের কারণে ওই সেনা অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্যারেডে অংশ নেওয়া অন্য সেনারা স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। রাজপরিবারের সদস্যদের পাশাপাশি কয়েক হাজার দর্শনার্থী প্যারেড দেখতে হোয়াইট হলে জড়ো হয়েছিলেন। ঐতিহ্যবাহী এ প্যারেডে 1,500-এরও বেশি রাজসেনা, 200 ঘোড়া ও 400 বাদক দল অংশ নেন। আকাশেই রান্নাবান্না, আকাশেই খাওয়া দাওয়া। শুনতে অবাক মনে হলেও খুব সীমিত সময়ের জন্য বেলজিয়ামে এমনি এক স্মরণীয় ডিনারে অংশ নেওয়ার সুযোগ করে দেন ব্রাসেলসের একদল শেফ। 1958 সালের ব্রাসেলস বিশ্ব মেলা উপলক্ষে নির্মিত ব্রাসেলস অটোমিয়াম মনুমেন্ট এ প্রতি বছরই ব্যতিক্রমী এ আয়োজন হয়ে থাকে। শূন্যে ঝুলছে টেবিল, আর তার চারদিকে খাবারের অপেক্ষায় উৎসুক দর্শনার্থীরা। বলছি ব্রাসেলস অটোরিয়াম মনুমেন্টে ডিনার ইন দ্য স্কাই নামের ব্যতিক্রমী আয়োজনের কথা। খোলা আকাশের নিচে উড়তে উড়তে খাবার গ্রহণের অদ্ভুত এই ধারণার বাস্তব রূপ দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছেন বেলজিয়ামের একদল শেফ। 50 মিটার উঁচুতে বসে আমাদের রান্না করতে হয়, এটা কোনো সহজ ব্যাপার নয়। তাই সে কথা মাথায় রেখেই আমাদের পাত্রগুলো বিশেষভাবে তৈরি করতে হয়েছে। এই কাজটা আমাদের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি বেশ উত্তেজনারও। এ মাসের শুরুতে 5 দিন ব্যাপী চলে আকাশে ডিনার করার এই আয়োজন। ডিনার ইন দ্য স্কাই আয়োজনের 10 বছর পূর্তি উপলক্ষে এবারই প্রথম 10টি টেবিলে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এক বেলায় 5 ধরনের খাবারের জন্য এক একজনকে পরিশোধ করতে হয় $307। একবারে মোট 220 জন দর্শনার্থী ডিনার ইন দ্য স্কাই নামের ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পারেন। টেবিলগুলো যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন একটু ভয় ভয় লাগে, তবে কিছুক্ষণ পর খাবারের পসরা দেখলেই সেই শঙ্কা দূর হয়ে যায় এবং অন্যরকম এক ভালো লাগা কাজ করে। শৈশবের সঙ্গে জড়িত সবকিছু আমার বেশ ভালো লাগে। ছোটবেলায় অনেকেই গাছে ওঠে। আমি মনে করি এই আয়োজনের মধ্যেও মানুষ ছেলেবেলার সেসব আনন্দের স্বাদ উপভোগ করতে পারবে। আশা করি সামনের দিনে আকাশে খাবার গ্রহণের ব্যবস্থার আরো উন্নয়ন হবে। বিশেষ ক্রেনের সাহায্যে চেয়ার সংযুক্ত খাবারের টেবিলগুলো শূন্যে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয়। এবছর অন্তত 4,500 দর্শনার্থী ডিনার ইন দ্য স্কাইতে অংশ নেন বলে জানান আয়োজকরা। 2006 সালে বেলজিয়ান ব্যবসায়ী ডেভিড জিসেলস আকাশে খাবারের এই অনন্য ধারণা বাস্তবায়ন করেন। বর্তমানে বিশ্বের প্রায় 56টি দেশে ভিন্নধর্মী এই আয়োজনের প্রচলন আছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। মিশরের বিখ্যাত তুতেনখামেন এর পিরামিডে নতুন করে অনুসন্ধানের কাজ শুরুর ঘোষণা দিয়েছে মিশরের প্রত্নতত্ত্ব বিভাগ। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। বিশেষজ্ঞরা আশা করছেন এতে করে এই পিরামিডকে ঘিরে সকল রহস্যের উন্মোচন হবে। পৃথিবীতে যত রহস্য আজ পর্যন্ত মানুষের কাছে আলোচনার বিষয়বস্তু হয়েছে, তার মধ্যে অন্যতম মিশরের বালক সম্রাট তুতানখামুনের পিরামিড। এই পিরামিডের পাশে নতুন 2টি গুপ্ত সুড়ঙ্গ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। এমন তথ্য প্রকাশের পর নতুন করে এটি আবার সবার নজরে আসে।
তুতেনখানুম পিরামিড নিয়ে কাজ করেন এমন একদল প্রত্নতত্ত্ববিদদের নেতা ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক নিকোলাস রিভিস 2015 সালের অক্টোবরে জানিয়েছেন তার দল পিরামিডের উত্তর ও পশ্চিমাংশের দেওয়াল স্ক্যানের মাধ্যমে দুটি অংশের খোঁজ পেয়েছেন। সেই সাথে তিনি আরো জানান এই দুটি অংশের শেষটায় হয়তো রানী নেফারতিতির পিরামিড পাওয়া সম্ভব, কিন্তু নিকোলাস এখন নিজেকে ব্যর্থ দাবি করেছেন। আমার মনে হয় গবেষণা যা হয়েছে তা এখন বন্ধ করে দেওয়া উচিত, কারণ প্রথমে আমি যা ভেবেছিলাম তা ভুল ছিল। মনে হচ্ছে না সামনে আর কিছু আছে। তবে মিশরের প্রত্নতত্ত্ব বিভাগ তার এই বক্তব্য মানতে নারাজ। আবার নতুন করে গবেষণা শুরুর চিন্তা করছেন তারা। সেই সাথে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিরামিডের ভিতরে খোঁজ চালানোর ঘোষণাও দিয়েছেন মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি। আমি মনে করি এখনো কাঙ্ক্ষিত বিষয়ের কাছাকাছি আমরা পৌঁছাইনি। জাপানিজ রাডার থেকে বাড়তি কিছু জানা সম্ভব হয়নি, তাই আমাদের নতুন রাডার প্রয়োজন। আমি আশা করি নতুন রাডারের মাধ্যমে আমরা লক্ষ্যে পৌঁছাবো। আমি 100% আশাবাদী দেয়ালের পেছনে সুড়ঙ্গ রয়েছে। মিশরের ফারাও রাজবংশের সম্রাট ছিলেন তুতানখানুম। খুব কম বয়সে তার মৃত্যু হলেও তাকে ফারাওদের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে অভিহিত করা হয়। তার পিরামিড প্রত্নতত্ত্ববিদদের ভাষায় KV62 নামে পরিচিত। 1922 সালে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এটি আবিষ্কার করেন। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। আনুষ্ঠানিকভাবে হিলারিকে সমর্থন দেয়ায় ওবামার কড়া সমালোচনা করলেন ট্রাম্প। প্রায় অর্ধেক মার্কিনীর সমর্থন এখনো স্যান্ডার্সের পক্ষে, জরিপের ফল। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে তুরস্ক, সৌদি আরব, কাতারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে সিরিয়ার চিঠি। ইরাকের ফাল্লুজায় 30 জনকে হত্যা করেছে আইএস। শিশুশ্রমের কারণে বিশ্বে প্রায় 17 কোটি শিশু মারাত্মক ঝুঁকিতে। বিভিন্ন দেশের চলমান সহিংসতায় পরিস্থিতি আরো নাজুক হয়েছে বলছে আইএলও। ফ্রান্সে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচকে কেন্দ্র করে দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 35। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।